রাত 11টা। মেঘনাদ ভরদ্বাজ ডিনার সেরে তার ডাইনিংয়ের সোফায় আধশোয়া হয়ে আর্থার কনান ডয়েলের একটা থ্রিলারে নিমগ্ন। হঠাৎ ওর সিক্রেট লাইনের ফোনটা বেজে উঠল। একবার ভ্রু কোচকালো মেঘনাদ, তারপর হাতের বই মুড়ে রেখে রিসিভার তুলল। হ্যালো, মেঘনাদ ভরদ্বাজ স্পিকিং। কোথা থেকে? দিল্লি সেন্ট্রাল ইন্টেলিজেন্স, মিস্টার পট্টনায়ক। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কি বললেন? দার্জিলিংয়ে জঙ্গি ঘাঁটি, পেছনে বিদেশি শক্তি, স্পেশাল ইনভেস্টিগেশন। আমার সহযোগিতা? হ্যাঁ নিশ্চয়ই মিস্টার পট্টনায়ক, এই তো আমার জাতীয় কর্তব্য। কি বললেন? অপারেশন হিলটপ? না স্যার, আমার বন্ধু অর্ণব সেন এই মুহূর্তে একটু বাইরে গেছে। হ্যাঁ, ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে সঙ্গে নিতেই পারি। বুঝেছি স্যার, ইটস এ সিক্রেট মিশন। হ্যাঁ মিস্টার পট্টনায়ক, আমি পরশু সকালেই ফ্লাইট ধরব। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট ঠিক সময়ে আপনি পাবেন। ওকে, গুড নাইট। মেঘনাদ ফোনের রিসিভার রেখে ভাবতে শুরু করল। পরশু সকালের মধ্যেই সমস্ত বন্দোবস্ত করে দার্জিলিং পৌঁছতে হবে। তার আগে আগামীকাল সকালেই দেখা করতে হবে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রের সঙ্গে। এই যাত্রায় অর্ণবের অনুপস্থিতিতে উনিই হবেন রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজের অ্যাসিস্ট্যান্ট। দেওয়ালের পেট মোটা টিকটিকিটা হঠাৎ টিকটিক করে উঠল। কে জানে এ লক্ষণ শুভ না অশুভ। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। এবার থেকে প্রতি মাসে থাকবে আপনাদের জন্য একটি নতুন চমক। আর এই মাসের চমক রহস্যভেদী মেঘনাদ। হ্যাঁ, প্রখ্যাত সাহিত্যিক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র রহস্যভেদী মেঘনাদের কথাই আমি বলছি। আজ আপনাদের জন্য রয়েছে তারই একটি দুর্ধর্ষ স্পাই থ্রিলার গল্প, অপারেশন হিলটপ। স্বপন বন্দ্যোপাধ্যায়, জন্ম 1947। রহস্য গল্প লেখক হিসেবে খ্যাত হলেও তিনি লিখেছেন বহু ভৌতিক, ঐতিহাসিক, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান এবং হাসির গল্প। তার প্রথম গল্প প্রকাশ পায় মাসিক রহস্য পত্রিকাতে। গত প্রায় 50 বছর যাবৎ আকাশবাণীর নিয়মিত নাট্যকার ছিলেন তিনি। নিয়মিতভাবে আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর ভারতী এবং সন্দেশ ইত্যাদি পত্রিকাতে লিখে থাকেন। আজকের গল্পটি আমরা নিয়েছি আমি রহস্যভেদী মেঘনাদ 6 বইটি থেকে। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, অপারেশন হিলটপ। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র সব শুনে হাসতে হাসতে বললেন, যাই বলেন মেঘনাদ বাবু, স্বরাষ্ট্র দপ্তর জব্বর নামটা দিয়েছে, অপারেশন হিলটপ। শুনলেই মনের মধ্যে একটা থ্রিল অনুভব করি। আমরা কিন্তু আগামীকাল ভোরের ফ্লাইট ধরবো, এর মধ্যেই সব ব্যবস্থা করে ফেলতে হবে। এই তো মশাই উঠলো ভাই, তো কটক চাই। কটক নয়, পাহাড়ের রাজ্য দার্জিলিং। কিছুদিন যাবৎ সেখানে বিদেশি জঙ্গি চক্র ঘাঁটি গেড়েছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে খবর রয়েছে। হ্যাঁ মেঘনাদ বাবু, আমার কাছে অর্ডার আছে এই মিশনে আপনার সঙ্গী হতে। কিন্তু আপনার রিয়েল অ্যাসিস্ট্যান্ট অর্ণব সেন এই সময় গেলেন কোথায় মশাই? বিয়ে টিয়ে করতে না তো? না মিস্টার তলাপাত্র, তেমনটা হলে আমাকেও পেতেন না। যাই হোক, ব্যাপারটা সিক্রেট, সেটা তো বুঝতেই পারছেন। জানবেন ওদের চরেরা কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। তার আমি জানি না, শুধু যাওয়ার আগে বউকে বলে যাব, যদি জঙ্গিদের কবল থেকে আর ফিরতে না পারি। ভয় পাচ্ছেন? মেঘনাথের বক্রোক্তিতে সঙ্গে সঙ্গে বুক চিতিয়ে বললেন মিস্টার তলাপাত্র, নট অ্যাট অল মশাই। একমাত্র আরশোলা আর ছাড়পোকা ছাড়া রঙ্গলাল তলাপাত্র কাউকে ভয় পায় না। তাহলে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন, ও দুটো কীটপতঙ্গ আমাদের অপারেশনের আওতায় আসবে না। তবে যাই বলুন,
জঙ্গিদের এইভাবে অ্যাক্টিভিটির সঙ্গে ওই দুই কীটপতঙ্গের কর্মকাণ্ডের কোথায় যেন একটা মিল দেখতে পাই মেঘনাথ বাবু। দেখছেন তো, কিছু পাহাড়ি মানুষের অসন্তোষের সুযোগ নিয়ে দিব্যি ঘাঁটি কেটেছে। তলিয়ে দেখলে আপনার উপমাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সরকারের কাছে খবর রয়েছে এমনই এক সন্ত্রাসবাদী চক্র দিল্লির পাহাড়ে ঘাঁটি কেড়েছে। সেখানে নানান রকম সমস্যাও তৈরি করছে তারা। আমাদের কাজ হবে ওদের মূল ঘাঁটিটা খুঁজে বার করা, সেটা ধ্বংস করা এবং সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা। লোকাল পুলিশও আমাদের সাহায্য করবে। জয় বাবা ভোলানাথ, এতদিনের একটা সত্যিকার অ্যাডভেঞ্চারাস অভিযানে যাওয়ার সুযোগ পাচ্ছি মেঘনাথ বাবু। কদম কদম বাড়ায়ে যা, খুশিতে গীত গায়ে যা। কিন্তু রঙ্গলাল তলাপাত্রের এই খুশি ঠিক কতটা থেকে গিয়েছিল তা তো অভিযানকালেই বুঝতে পারা গিয়েছিল। মেঘনাথ আর ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র ফ্লাইটে বাগডোগরা পৌঁছেছে ভোরবেলা। সেখান থেকে সড়ক পথে দার্জিলিং অবশ্য বাইকার। পাহাড়ি রাস্তায় গাড়ি চলেছে। রঙ্গলাল তলাপাত্র সকাল থেকেই উচ্ছ্বসিত। এক সময় তো বলেই ফেললেন, ভারতের অনেক হিল স্টেশন দেখেছি মশাই, দার্জিলিং এর সঙ্গে কারোর তুলনা হয় না। এমন ঝকঝকে আকাশ, হঠাৎ হঠাৎ মেঘ আর অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। বাহ বাহ বাহ। ওই জন্যই তো দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। কিন্তু দুঃখের কথা, এই রানীর উপরই লোকের নজর পড়েছে। যা বলেছেন মশাই, ওদের চোখ গেলে দিলে শান্তি। দেখতে দেখতে পাহাড়ি আঁকা বাঁকা চড়াই পথ ধরে ওদের গাড়িটা দার্জিলিংয়ের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। হঠাৎ মেঘনাথের নজর পড়ল যাত্রাপথের সামনের পাহাড়টার নিচে কিছু লোকের জটলা। ওদের মধ্যে পুলিশও দেখা যাচ্ছে। ইতিমধ্যে রঙ্গলাল তলাপাত্রেরও সেদিকে নজর পড়েছে। সামথিং ইজ রং দেয়ার। মেঘনাথ বাবু, আমার মনে হচ্ছে সামনে পাহাড়ি ধস নেমেছে। কিন্তু এটা তো ধস নামার সময় নয়, আর একটু না এগোলে ব্যাপারটা বোঝা যাবে না বলে মেঘনাথ ড্রাইভারকে এগোতে বলল। আর একটু এগোতেই দেখা গেল সামনের রাস্তা পুরোপুরি জ্যাম। ওখানে সারি সারি গাড়ি সমানে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষের কোলাহল কানে এলো। দেখা গেল জটলার মধ্যে থেকে এক ব্যক্তি হন্তদন্তভাবে এদিকেই আসছে। লোকটিকে অবাঙালি বলেই মনে হলো। বয়স হবে 40-এর মধ্যেই। হাবভাবের মধ্যে উত্তেজনা। লোকটি কাছাকাছি আসতে মেঘনাথ গাড়ি থেকে মাথা বার করে ডাকল, হ্যালো, এই যে মিস্টার, একটু শুনবেন প্লিজ। ভদ্রলোক হাঁফাতে হাঁফাতে সামনে এসে দাঁড়ালেন। হাঁফাতে হাঁফাতেই বললেন, আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে। আচ্ছা, ওদিকে কি হয়েছে বলতে পারেন? কোনো অ্যাক্সিডেন্ট? হার্বাল ব্যাপার মশাই, এমন সিন চোখে দেখা যায় না। আরে সুইসাইড কেস হবে। একটা লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে মরেছে। সুইসাইডের এই টেকনিকটা সবচেয়ে বাজে, আই মাস্ট সে মেঘনাথ বাবু। তা এইটা যে সুইসাইড সেটা বুঝলেন কি করে? আমি আর কি বুঝবো, বুঝবে পুলিশ। তবে মরবার আর টাইম পেল না। ইয়ে তো মর্নিংয়ে যাচ্ছিলাম নিজের নার্সারি শপে, ফালতু দেরি হয়ে গেল। আপনার বুঝি দার্জিলিংয়ে নার্সারি দোকান আছে? হ্যাঁ, 3 পুরুষের ব্যবসা। আমি অশোক প্যাটেল। পটেল? কিন্তু আপনি তো ভালোই বাংলা বলেন। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। তা যদি বলেন, আজকাল অনেক বেঙ্গলি ভি আমার মতো বাংলা বলতে পারে না। বাই দ্য ওয়ে, আপনারা বুঝি ট্যুরিস্ট? মিস্টার তলাপাত্র উত্তর দিতে যাচ্ছিলেন, তার আগেই মেঘনাথ জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমরা ট্যুরিস্টই। আমি বাতাস হাজরা আর উনি আকাশ সেন। অশোক প্যাটেল কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে তারপর হেসে উঠলেন। বললেন, আকাশ বাতাস এমন অদ্ভুত নাম বেঙ্গলিদের মধ্যে আগে কোনো দিন শুনিনি মিস্টার হাজরা, স্বীকার করছি। চলুন না মিস্টার প্যাটেল, ওদিকে সামনে গিয়ে ব্যাপারটা একটু দেখা যাক। মিস্টার হাজরা, কোথায় বলে না ওই পুলিশে টাচ করলে 18 রাউন্ড, ঘা। আপনার ইন্টারেস্ট থাকে আপনি যান, আমার কি দরকার।
বলতে বলতে জ্যামে আটকে থাকা তার গাড়ির ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আব্দুল, গাড়ি ঘোরাও, পেছনে দুসরা রুট আছে। বলে গাড়িতে উঠতে উঠতে মেঘনাদের উদ্দেশ্যে হাত নাড়লেন। আকাশ বাতাস বাবু, যদি এখানে থাকেন আবার দেখা হবে। এরপর গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে পিছনে চলে গেল। ইন্সপেক্টর তলাপাত্র বললেন, আচ্ছা ভীতু লোক মশাই, কিন্তু আপনি আবার সাহসী হতে চেয়ে সকলের কাছে নিজের পরিচয়টা যেন জানিয়ে দেবেন না মিস্টার তলাপাত্র। ভুলে যাবেন না আমরা এখানে একটা সিক্রেট মিশনে রয়েছি। অপারেশন হিলটপ। রাইট, চলুন এবার একবার এগিয়ে দেখা যাক। আমি যেন এখান থেকে এই একটা রহস্যের গন্ধ পাচ্ছি মিস্টার তলাপাত্র। বলতে বলতে গাড়ি থেকে নামলো মেঘনাদ। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছতেই সেখানকার পুরো ছবিটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। দেখা গেল পাহাড়টার নিচে একটা ক্ষত বিক্ষত লাশ পড়ে রয়েছে। জটলাটা সেই মৃতদেহ ঘিরেই একটা পুলিশ জিপও রয়েছে। সবচেয়ে আগে যেটা নজরে পড়ল তা হলো একটি লোকাল যুবককে পুলিশ অফিসার তীব্র ভাষায় জেরা করছেন। পুলিশ অফিসারের নাম ইমতিয়াজ আলী, দার্জিলিং থানার অফিসার ইনচার্জ। মেঘনাদ এখানে আসার আগে ফোনে ওর সঙ্গে কথা বলে নিয়েছিল। লম্বা চওড়া, বেশ জবরদস্ত চেহারা। পাহাড়ি যুবকটির জামার কলার ধরে তখন ইমতিয়াজ আলী সেই লোকাল যুবকটিকে বলছেন, বল হারামজাদা, কেন তুই এ কাজ করলি? কেন ঘড়ি খুলে নিয়েছিস ডেড বডির হাত থেকে? বল। বলছি তো সাব, এই ঘড়ি আমার, লাশের কবজি থেকে আমি খুলিনি। যুবকটির ঠিক পাশেই একটা মেয়েও দাঁড়িয়েছিল, সম্ভবত ওর স্ত্রী। এবার সে ঝংকার দিয়ে উঠল, আরে ও সাব, তুমি কি দেখেছো আমার মারাতকে চুরি করতে? হ্যাঁ, যে দেখেছে সে বলেছে। বলতে বলতে পাশের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবককে বলল, এই বল না, তুই তো নিজের চোখে দেখেছিস একে ডেড বডির হাত থেকে ঘড়ি খুলতে। বল, দেখিস রে? হ্যাঁ দেখেছি সব। তখন কেউ ছিল না, আমি সাইকেলে যাচ্ছিলাম আর তখনই দেখলাম কি ये पदम। বড়া সাক্ষী পেয়েছো গো সাহাব। ও বললো তার হয়ে গেল। ও সাহাব, আমি যদি বলি এ মার্ডারটা তুমি করেছো, মেনে নিবে তো? কি বললি? তোর বড্ড বার বেড়েছে না, দেখাচ্ছি তোকে মজা। বলতে বলতে ইন্সপেক্টর ইমতিয়াজ আবার ফিরে তাকালেন সেই যুবক পদমের দিকে। কিরে, এখনো ঘড়িটা পকেট থেকে বার করলি না? এই এই বাহাদুর, ধর তো ওকে, ওর পকেটে একটা ঘড়ি আছে, বার কর তো। কনস্টেবল বাহাদুর এবার এগিয়ে এলো। পদমের আপত্তি সত্ত্বেও ওর পকেট থেকে একটা ঘড়ি বার করলো, বেশ দামি ঘড়ি। হতভাগা, হ্যাঁ? এই দামি ঘড়ি কেনার ক্ষমতা তোর আছে? হ্যাঁ আছে, জরুর আছে। কে দিয়েছে? তোর বাপ? দেখুন সাব, বাপ তুলে গালি দিবেন না। আমাদের মতো পাহাড়ি মানুষদের আপনারা কি ভাবেন? না এতক্ষণ মেঘনাদ একধারে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছিল বটে, কিন্তু এবার সে এগিয়ে যায়। তারপর বলে, বেশ তো, ঘড়িটা একবার তোমার রিস্টে পড়ো দেখি কেমন মানায়। আপ কোন দেখনে ওয়ালা? ইন্সপেক্টর তলাপাত্র তরবর করে কি একটা বলার উপক্রম করছিলেন। মেঘনাদ ওকে থামিয়ে বলল, আমি একজন ট্যুরিস্ট আর তোমাদের জন্য আমাদের সকলের গাড়ি আটকে রয়েছে। এখন যা বলছি তাই করো, ঘড়িটা রিস্টে পড়ো। তাহলেই আপনি বুঝবেন এ ঘড়ি আমার কি না। তুমি পড়ে তো দেখাও। এই ঘড়িটা পর হাতে। অগত্যা ঘড়ি পদমকে রিস্টে পড়তেই হলো, কিন্তু ঘড়ির চেন অনেক ঢিলে হলো। বোঝা গেল এ ঘড়ি তার নয়। ইন্সপেক্টর ইমতিয়াজ আলী এবার কি বলতে যাচ্ছিলেন, মেঘনাদ তাকে থামিয়ে বললেন, এবার ওই লাশের বাঁ হাতের কবজিতে ঘড়িটা একবার পরিয়ে দেখার চেষ্টা করুন তো অফিসার। বলতে বলতে মেঘনাদ নিজেই লাশের পাশে উবু হয়ে বসে লাশের বাঁ হাতটা তোলবার চেষ্টা করল। অবশ্য ইতিমধ্যেই লাশের বডিতে রাইগার মর্টিস ধরে গেছে, কিন্তু তবু তার কবজিতে ঘড়ি পরার অংশে গোল বিবর্ণ দাগ দেখে বোঝা গেল ওর বাঁ হাতের কবজিতে ঘড়ি পরবার অভ্যেস ছিল। এবার পদমের কবজি থেকে ঘড়িটা খুলে সেই লাশের কবজিতে পরাতে সেটা ঠিকঠাক মাপে মিলে গেল। অর্থাৎ ঘড়িটা লাশের হাত থেকেই খোলা হয়েছে, এ কথা প্রমাণিত হলো। ঘড়ির ব্যান্ডও মিলে গেছে কবজির দাগে। ইমতিয়াজ আলী একেবারে চেঁচিয়ে উঠলেন, অকাট্য প্রমাণ! কি রে হারামজাদা, এবার কি বলবি?
না মানে পদম, আরে ছি, তুই লাশের হাত থেকে ঘড়ি চুরি করলি? চোরি क्या रे गंगा, वो तो बेवारिस लाश। চুপ কর হারামজাদা। এই বাদুর, এটাকে জিপে তোলো, বেটাকে থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ককা দিলেই। ও সাহাব, ও সাহাব, তুমি আমার মারাতটাকে এবারের মতো মাফ করে দাও গো সাহাব। ও ও আগে এমন ছিল না সাহাব, বিশ্বাস করো, ও আগে এমন ছিল না। যা যা ভাগ। এ বাদুর, একে গাড়ি তোল, রাস্তা ক্লিয়ার কর, গাড়িগুলো যেতে দে। ইন্সপেক্টর ইমতিয়াজ আলী যখন দাপট দেখাচ্ছিলেন, মেঘনাদ লাশটার কাছে গিয়ে সেটা খুব ভালো করে পরীক্ষা করছিল। হঠাৎ ইমতিয়াজের সেদিকে নজর পড়তে একটু অবাক হয়ে থমকে দাঁড়ালেন। তারপর মেঘনাদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, এ কি, আপনি লাশে হাত দিচ্ছেন কেন? হু আর ইউ? আপনি তো ইন্সপেক্টর ইমতিয়াজ আলী। স্ট্রেঞ্জ, আপনি আমায় চেনেন? চিনব না? আপনার ভরসাতেই তো আমরা দুজন এখানে এসেছি মিস্টার আলী, আপনিও আমায় চেনেন। ইমতিয়াজ আলী এবারে কয়েক মুহূর্ত ধরে মেঘনাদ আর রঙ্গলাল তলাপাত্রের দিকে তাকিয়ে রইলেন। তারপর আমতা আমতা করে কোনো রকমে বললেন, আপনি মিস্টার মেঘনাদ ভরদ্বাজ, আর আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র। আপনার অনুমান একদম সঠিক। আর সেই সঙ্গে আপনি স্বীকার করবেন নিশ্চয়ই যে আমাদের অনুমানও যথার্থ। এবার বলুন তো, এই ডেড বডির ব্যাপারটা কি? আপনি তো এর মধ্যে বডি পরীক্ষা করেছেন মেঘনাদ বাবু, আপনার কি মনে হয়? বলবো কি মনে হয়? তবে শুনুন, এই কেসটা মোটেই সুইসাইডাল নয়, কারণ আত্মহত্যার লক্ষণগুলো ঠিক মিলছে না। তার মানে আপনি বলতে চান লোকটিকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে? কিন্তু পাহাড় থেকে পা ফসকেও তো পড়ে যেতে পারে। না মিস্টার তলাপাত্র, আপনার এই অ্যালিবাইটা আমি মানতে পারছি না, কারণ বডির পেটের কাছে কিছু ক্ষত রয়েছে, আর আমার অভিজ্ঞতায় যা ছুরির আঘাতেই হয়েছে। তবে দেহটা যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে, বডি পোস্টমর্টম না করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। আপনি কি বলেন মিস্টার আলী? হ্যাঁ মেঘনাদ বাবু, তবে কিছুদিন যাবতই এমন ঘটনা ঘটছে, পাহাড়ের নিচে বা খাদের মধ্যে ডেড বডি পাওয়া যাচ্ছে, আর তারা কেউই স্থানীয় মানুষ নয়। এই লোকটিকেও তো স্থানীয় বলে মনে হচ্ছে না। আচ্ছা, এই লাশের জামা প্যান্টের পকেটগুলো তল্লাশি করেছেন? বলতে বলতে মেঘনাদ মৃতদেহের জামা আর প্যান্টের পকেটে নিজের হাত ঢুকিয়ে দিল। সেখান থেকে বেরোলো একটা রুমাল, কিছু খুচরো টাকা পয়সা, আর কোনো এক হোটেলের খাবারের বিল। আসলে একটা টুকরো কাগজ, তাতে গতকালের তারিখে লেখা সার্ভ করা খাবারের মেনু, চাপাতি 5, চিকেন কারি 1 প্লেট, আর বিলের মাথায় শুধু হাতে লেখা রুম নাম্বার 13। মিস্টার রঙ্গলাল তলাপাত্র কাগজটা দেখে বললেন, এর অর্থ এই ব্যক্তি গতকাল স্থানীয় কোনো হোটেল রুম নাম্বার 13-এ উঠেছিলেন এবং খেয়েছিলেন চাপাটি উইথ চিকেন কারি। যাই বলেন মেঘনাদ বাবু, সকাল থেকে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, এ সময় এই খাবার মেনু দেখে খিদে পেয়ে গেল। মিস্টার আলী, একটা কাজ করতে পারবেন? কি বলুন? এখানকার মোটামুটি 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যত হোটেল বা রেস্ট হাউস আছে সবগুলোতে খোঁজ নিন তো। গতকাল সেসব হোটেল বা রেস্ট হাউসে 13 নম্বর ঘরে কারা ছিলেন, আর তারা এখন কোথায়? আর এই তদন্তের স্বার্থে আরও একটা খোঁজ নিতে পারেন। কি ইন্সপেক্টর তলাপাত্র? গতকাল কোন কোন হোটেলের ডিনারের মেনুতে চাপাটি উইথ চিকেন কারি ছিল? অবশ্যই মেঘনাদ বাবু, এবার আমি লাশের ব্যবস্থা যা করা করছি। আপনি সবেমাত্র এসেছেন, হোটেলে গিয়ে রেস্ট নিন, এদিককার কাজ সেরে আমি আপনাকে ফোন করব। ওকে মিস্টার আলী। মেঘনাদ এরপর পিছু ফিরতেই দেখল সেই পাহাড়ি যুবক পদমের স্ত্রী গঙ্গা কেমন কাঁচু মাচু ভাবে দাঁড়িয়ে আছে। মেঘনাদের সামনে এসে বলল, ও সাহেব, পুলিশ সাহেবকে একটু বলো না আমার মারাতটাকে এবারের মতো মাফ করে দিতে। আমি আমি জানি পুলিশ সাহেব তোমার বাত শুনবে। ও সাহেব, বলো না পুলিশ সাহেবকে, বলো না আমার মারাতকে এবারের মতো মাফ করে দিতে। মেঘনাদ একেবারে থমকে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড কি ভাবল,
তারপর একটু পরে জিপটার দিকে দৃষ্টি ঘোরালো। পদম জিপের মধ্যে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এরপর মেঘনাদ ইন্সপেক্টর ইমতিয়াজ আলীকে বলল, মিস্টার আলী, একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ মেঘনাদ বাবু, বলুন। ওই পদম ছোকরাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? কিন্তু আমার অনুরোধ। এ বাহাদুর, পদম কো ছোড় দো। এই ভাগ ভাগ। সাহেব, আপনাকে বহুত সালাম আছে, আপনাকে বহুত সালাম। মেঘনাদ আর মিস্টার তলাপাত্র ততক্ষণে তাদের গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। গাড়িতে যেতে যেতে রঙ্গলাল তলাপাত্র বললেন, মেঘনাদ বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি, আপনি কি ভুলে গেছেন আমরা এখানে কি জন্য এসেছি? মানে আসতে না আসতেই যেভাবে একটা পেটি কেস নিয়ে জড়িয়ে পড়লেন। পেটি কেস? ইন্সপেক্টর তলাপাত্র, আপনি বোধহয় ভুলে গেছেন সেই প্রবচনটা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কিছুটা অসার ছাই ছাড়া এ কেসে আর কি আছে? আমার তো মনে হয় এই তদন্তে লোকাল পুলিশই যথেষ্ট। আপাতত হোটেলে ওঠা যাক। আর দেরি করলে কিন্তু দুপুরের লাঞ্চটা জুটবে না। ঠিক বলেছেন, রাইস উইথ চিকেন কারি। পরদিন দুপুর নাগাদ মেঘনাদ আর রঙ্গলাল তলাপাত্র লোকাল থানায় গেলেন। ইন্সপেক্টর ইমতিয়াজ আলী তাদের সাড়ম্বরে অভ্যর্থনা করলেন। আসুন আসুন মেঘনাদ বাবু, ইন্সপেক্টর তলাপাত্র আসুন। একটু আগে আপনাদের কথাই ভাবছিলাম। ধন্যবাদ মিস্টার আলী। আপনাকে যে খবরটা জোগাড় করতে বলেছিলাম। হ্যাঁ, খোঁজ করেছি, কিন্তু কি জানেন, ওই দুর্ঘটনাস্থলের 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসব রেস্ট হাউস আছে তার কোনোটিতেই অতগুলো রুম নেই। আর হোটেল? হ্যাঁ, এর মধ্যে অন্তত খান সাথে হোটেল আছে, প্রত্যেকটিতে ভিজিটার আছে। তবে এর মধ্যে হোটেল মাউন্ট স্টারের ব্যাপারটাই বেশ মজার। কেন? সেখানে 13 নম্বর ঘরই রাখা হয়নি। বহু বছর ধরেই নাকি সেখানে এই রীতি চলে আসছে, যেহেতু 13 সংখ্যাটা অনেকে অশুভ বলে মনে করে। ঠিক বলেছেন আলী সাহেব, বিদেশেও শুনেছি আনলাকি 13 নাম্বারে কোনো রুম রাখা হয় না। ঠিক বলেছেন। আমার আরেকটা ইনফরমেশন দরকার। পোস্টমর্টেম রিপোর্ট, রাইট? ওটা আশা করছি আগামীকাল দুপুরের মধ্যেই পেয়ে যাব। ওকে। আর কিছুক্ষণ কথাবার্তার পর মেঘনাদ মিস্টার তলাপাত্রকে নিয়ে থানা থেকে বেরিয়ে এলো। সেদিন বিকেলবেলা মেঘনাদ ইন্সপেক্টর তলাপাত্রকে সঙ্গে নিয়ে গেল ম্যালে। ম্যাল দার্জিলিংয়ের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা। বিশেষ করে বিকেলবেলায় দার্জিলিংয়ের ম্যালে বেড়াবার আনন্দই আলাদা। পশ্চিমবঙ্গের মাথার মুকুট যদি দার্জিলিংকে বলা যায়, তবে ম্যাল সেই মুকুটের কোহিনূর মণি। ম্যালে ঘুরতে ঘুরতে রঙ্গলাল তলাপাত্র বললেন, এখানে এসে এবারে একটা জিনিস লক্ষ্য করছি মেঘনাদ বাবু। কি বলুন তো? এখানকার পরিবেশটা কেমন যেন থমথমে লাগছে, আর যেন ঠিক আগের মতো নেই। ঠিক, আসলে আপনি জানেনই তো, কিছুদিন যাবৎ পাহাড়ে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। এখন তার একটা আপাতত সমাধান হলেও পাহাড় খুব একটা স্বস্তিতে নেই। তাই তো দেখছি, লোকাল লোকের মুখেও হাসি নাই। এবারে নেশাখোরের সংখ্যাও বেশ বেড়ে গেছে দেখছি। এখানে পাহাড়ের গায়ে ভূত চেপেছে, এসব তারই লক্ষণ। ভূত মানে? রঙ্গলাল তলাপাত্রের কথা শেষ হলো না, দূর থেকে একটা হাঁক ডাক শোনা গেল। হ্যালো আকাশ বাবু, বাতাস বাবু, গুড ইভিনিং। এই যে মশাই, এই যে আমি। কণ্ঠস্বরটা অনুসরণ করে তাকিয়ে দেখা গেল গতকাল সকালের পরিচিত সেই অশোক পাটেল একটা ঘোড়ার পিঠে চড়িয়ে মেঘনাদের দিকেই আসছেন। রঙ্গলাল তলাপাত্র বললেন, চিনতে পারছেন মেঘনাদ বাবু? সেই নার্সারি ব্যবসায়ী অশোক প্যাটেল। কিন্তু আমাদের অমন আকাশ বাতাস বলে ডাকছে কেন বলুন তো? ভুলে গেলেন নাকি ওর কাছে আমরা নিজেদের কি পরিচয় দিয়েছি? হ্যাঁ, রাইট, ভাগ্যিস মনে করিয়ে দিলেন। আমি তো মশাই ভুলেই গিয়েছিলাম। ততক্ষণে অশোক পাটেল মেঘনাদদের একেবারে কাছাকাছি চলে এসেছেন।
বড়ই হাঁফাতে হাঁফাতে বললেন, বলেছিলাম না মশাই, আবার দেখা হবে। এখানে কেউ এসে ভিড়ে হারিয়ে থাকতে পারে না। সেই ইচ্ছে আমাদের নেই মিস্টার প্যাটেল, কিন্তু আপনি কি রোজই ঘোড়ায় চড়ে মেলে ঘোরেন নাকি? প্রতিদিন সময় না পেলেও যেদিন ফাঁকা পাই, হর্স রাইডিং এজ আ এক্সারসাইজ মশাই। আসুন না, আপনারা দুই ফ্রেন্ড আমার নার্সারিতে। আমার শুধু অর্কিডের কালেকশনটা দেখবেন একবার। হ্যাঁ, যাব একদিন। একদিন না, কালই আসুন। বাই দা ভাই, ও অ্যাক্সিডেন্টের কোনো হদিশ হলো? আপনারা তো দেখলাম পুলিশের সঙ্গে বাতচিত করছেন। পুলিশ অফিসার তো বললেন আজকাল দার্জিলিংয়ের পাহাড়ে এমন ঘটনা নাকি প্রায়ই ঘটছে। তো পুলিশ দেখছে না কেন? ঘোড়াটা দাঁড়িয়ে থেকে এবার অধৈর্য প্রকাশ করছিল। অশোক প্যাটেল তার ঘাড়ে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে করতে কোনো রকমে বললেন, ছোড়েন ওসব বাত। এখন বলুন, দার্জিলিং কেমন এনজয় করছেন? খুব ভালো, এই সময় এখানকার ওয়েদারটাও খুব ভালো। কাঞ্চনজঙ্ঘা দেখেছেন আকাশবাবু? রঙ্গলাল তলাপাত্রের নিজের ছদ্মনামটা বোধহয় মনে ছিল না, তাই প্রথমটা চমকেই উঠেছিলেন। তবে সঙ্গে সঙ্গে সেই ভাবটা সামলে নিয়ে একটু হাসার চেষ্টা করে তিনি বললেন, আগামীকাল যাব। হ্যাঁ, ডোন্ট মিস। আমি তাহলে এখন চলি, হর্স রাইডিংটা কমপ্লিট করে যাই। বলতে বলতে অশোক প্যাটেল তার ঘোড়া ছুটিয়ে দিলেন। রঙ্গলাল তলাপাত্র তার গমন পথের দিকে তাকিয়ে গদগদ স্বরে মেঘনাথকে বললেন, দিলদরিয়া লোক মশাই। ভাবছি আগামীকালই ওর অর্কিডের কালেকশনটা দেখে আসবো। আগামীকালই? অবাক করলেন মেঘনাথ বাবু, আপনার বটানিতে ইন্টারেস্ট আছে তা তো জানতাম না। ঠিক সেই সময় মেঘনাথের সেলফোনটা বেজে উঠল। মেঘনাথ ফোন কানে দিল। হ্যালো, ইন্সপেক্টর আলী? হ্যাঁ, বলছেন কি? মাই গুডনেস! হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে মিস্টার তলাপাত্র, আমাদের এক্ষুনি যেতে হবে। কোথায়? কি হয়েছে? জঙ্গিরা সিরিয়াল ব্লাস্টিং ঘটিয়েছে। সিরিয়াল বিস্ফোরণ? কি সাংঘাতিক! হ্যাঁ, মাত্র 7 মিনিটের মধ্যে এরা দার্জিলিংয়ের 3টে জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। বলেন কি? হ্যাঁ মিস্টার তলাপাত্র, প্রথমটা ভুটিয়া বস্তিতে, তারপর জিওলজিক্যাল গার্ডেনের ভেতরে, আর তৃতীয়টা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। হরিবল! ওরা নাকি আরও একটা বোমা রেখেছিল একেবারে বাজারের মধ্যে, সেটা ফাটেনি। ফাটলে অনেক লোক মারা যেত। ইন্সপেক্টর আলী কোনো হতাহতের কথা বলেছেন? সেটা ঘটনাস্থলে না গেলে সঠিক জানা যাবে না, কিন্তু আর দেরি করা যাবে না, চলুন। ওরা ঘটনাস্থলের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে মিস্টার তলাপাত্র বললেন, তাহলে আমাদের কাছে ইনফরমেশন সঠিক ছিল। কি বলেন মেঘনাথ বাবু, সন্ত্রাসবাদীরা এই দার্জিলিং এ ঘাঁটি গেড়েছে? আসলে কি জানেন তো, এই দার্জিলিং জায়গাটাই খুব সেন্সিটিভ। এখানে খুব কাছে রয়েছে ভুটান, নেপাল আর চীনের সীমান্ত। জঙ্গিরা এখানে কোনো রকম অস্থিরতা ছড়াতে পারলে তার প্রতিক্রিয়া সারা দেশ জুড়ে হবে। সেই চেষ্টাই তারা এখানে করে চলেছে। তাই তো আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে এই জায়গাটার উপরে। আর বুঝতেই পারছেন, সেই কারণেই এই মিশনে আমাদেরকে পাঠানো হয়েছে। তবে জানবেন মিস্টার তলাপাত্র, এই নোংরা লড়াইটা শুরু করেছে ওরা, শেষ আমরা করব। চলুন, কুইক চলুন। মেঘনাথ আর ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র বিস্ফোরণ স্থানে এসে পৌঁছেছেন। জায়গাটাকে সবাই বলে ভুটিয়া বস্তি। এখানে ভুটিয়া সম্প্রদায়ের গরিব মানুষরাই মূলত বসবাস করে। ইন্সপেক্টর ইমতিয়াজ আলীর কাছে জানা গেল ব্লাস্টিংটা হয়েছে এখানে ঘণ্টাখানেক আগে। সেই পুরনো ট্রেক। ভুটিয়া বস্তির সামনে সকাল থেকে একটা স্কুটার দাঁড়িয়েছিল, দাবিহীন। স্থানীয় কেউ গিয়ে থানায় খবর দেয়। থানা থেকে একজন হোমগার্ডকে পাঠানো হয়েছিল। সে এসে স্কুটারের চাবি ঘুরিয়ে নড়াবার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে হোমগার্ডটির তো সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ই, কাছাকাছি আরও 2 জন মারা যায়, কয়েকজন গুরুতর আহতও হয়। মেঘনাথ সব শুনে বলল, ভেরি স্যাড মিস্টার আলী, কিন্তু কিছু মনে করবেন না, এই ব্যাপারে আপনার আরও সাবধান হওয়া উচিত ছিল। এসব ক্ষেত্রে আমরা বম্ব স্কোয়াডের লোকেদেরই পাঠাই। তাদের এই ব্যাপারে টেকনিক্যাল নলেজ আছে,
তারা জানে কিভাবে তাজা বোমাকে ডিফিউজ করা যায়। আই এম সরি, মানে আমি ঠিক ভাবতে পারিনি। বর্তমানে দেশের যা পরিস্থিতি, আমাদের আরো সতর্ক থাকা দরকার। ইতিমধ্যে ডেড বডিগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনো চাপ চাপ রক্ত ছড়ানো রয়েছে এখানে ওখানে। আশপাশের মানুষজনের মধ্যেও কেমন যেন ভীতু সন্ত্রস্ত ভাব। শুনলাম সিরিয়াল ব্লাস্টিং হয়েছে। হ্যাঁ মিস্টার তলাপাত্র, জু গার্ডেনের মধ্যে বিস্ফোরণে একজন মারা গেছে, জনাদুয়েক আহত হয়েছে। আর মাউন্টেনারিং ইনস্টিটিউশনের সামনে যে ব্লাস্টিং হয়েছে তার পুরো রিপোর্ট এখনও আমি পাইনি। তবে থ্যাঙ্ক গড বাজারের মধ্যে বোমাটা ফাটেনি। যদি ফাটতো অনেক বেশি হতাহত হতো। দার্জিলিংয়ের সব ঘটনা আগে কোনোদিনও ঘটেনি মেঘনাথবাবু। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর তো আগে থেকেই সাবধান করেছে, তাই না মিস্টার আলী? হ্যাঁ, মানে বিস্ফোরণের দায় কি কেউ নিয়েছে? না, এখনো পর্যন্ত তেমন কোনো খবর পাইনি। আমি খুবই দুঃখিত। আমারই ভুলে একজন নিরীহ হোমগার্ডের জীবন গেল। ওপরতলার কাছে এর কি কৈফিয়ত দেব জানি না। মিস্টার আলী, আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনা আবার ঘটবে। এই বিস্ফোরণটা হয়তো ওদের নিছক পরীক্ষামূলক ছিল। কি বলছেন মেঘনাথ বাবু? হ্যাঁ মিস্টার তলাপাত্র, আর সেই কারণেই হয়তো বিস্ফোরণের মাত্রা খুব একটা তীব্র হয়নি। কিন্তু পরের বার আমরা নিশ্চয়ই অ্যালার্ট থাকবো মেঘনাথবাবু। আর আপনি যখন এসে পড়েছেন আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। ইতিমধ্যে পুলিশের বম্ব স্কোয়াডের লোকজন এবং ফটোগ্রাফাররা সবাই এসে পড়েছে। এবার শুরু হবে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা। মেঘনাদের আর এখন বিশেষ কিছুই করার ছিল না। কিছুটা সময় বাদে সে রঙ্গলাল তলাপাত্রকে সঙ্গে নিয়ে চলে এলো ঘটনাস্থলের বাইরে। সেদিন রাতের বেলা ডিনার সেরে হোটেলের ঘরে মেঘনাদ তার সঙ্গে আনা ল্যাপটপটা সঙ্গে নিয়ে বসেছিল। ইন্টারনেট খুলে ভারতের গত কয়েক বছরে জঙ্গি কর্মকাণ্ডের ঘটনা এবং তথ্যগুলো খুঁটিয়ে দেখছিল। রঙ্গলাল তলাপাত্র পাশের একটা সোফায় বসে সেদিন বিকেলে স্থানীয় মার্কেট থেকে কেনা একটা নেপালি কুকরির ধার পরীক্ষা করছিলেন। হঠাৎ সেটা খাপে ঢুকিয়ে তিনি বললেন, আচ্ছা মেঘনাথ বাবু, ব্যাপারটা কি হলো? আমরা দার্জিলিং এলাম আর পরদিনই এখানে সিরিয়াল ব্লাস্টিং হয়ে গেল। ওরা সম্ভবত জানতে পেরেছে যে স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ নির্দেশে আমরা এখানে এসেছি, আর তাই এই বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে ওরা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি দুঃসাহস! কিন্তু ওদের পক্ষে আমাদের আসার খবর জানা কিভাবে সম্ভব হলো বলুন তো? আমাদের পুরো মিশনটাই তো টপ সিক্রেট রাখা হয়েছে। ওদের স্পাই আমাদের দেশের আনাচে কানাচে নানান রূপ ধরে ছড়িয়ে আছে, সেটা জানবে। আমরা তা দেখতে পাই কিংবা কেউ কেউ দেখতে পেয়েও না দেখার ভান করি। বাট উই মাস্ট মিট দ্য চ্যালেঞ্জ। এই শেষের কথাটা মিস্টার রঙ্গলাল তলাপাত্র খাপ শুদ্ধ কুকরিটা মাথার উপর তুলে বললেন। পরদিন দুপুরের দিকে রঙ্গলাল এবং মেঘনাদ থানায় গেল। থানার অফিসার ইনচার্জ মিস্টার ইমতিয়াজ আলী থানাতেই ছিলেন। মেঘনাদকে দেখে বললেন, মেঘনাথবাবু এসেছেন? আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। কোনো খবর? হ্যাঁ, এদেশের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন গত সন্ধ্যায় যে সিরিয়াল ব্লাস্টিংটা হয়েছিল তার দায় স্বীকার করেছে। আচ্ছা, খবরটা কোন সূত্রের? এক পপুলার নিউজ চ্যানেলে ওরা ফোন করে জানিয়ে দিয়েছে সারা এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 2 কোম্পানি স্পেশাল প্রোটেকশন ফোর্সও নামানো হয়েছে। গুড। এছাড়া এলাকায় প্রচার করা হচ্ছে প্রতিটি মানুষ যেন সতর্ক থাকে। সন্দেহজনক কিছু দেখলেই যেন লোকাল থানায় খবর দেয়। তাছাড়া বেওয়ারিশ স্কুটার, সাইকেল বা যে কোনো কিছু দাবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখলে তাতে যেন কেউ হাত না দেয়। ঠিক সেই সময় থানার টেবিলে ফোনটা বেজে উঠল। ইন্সপেক্টর ইমতিয়াজ আলী রিসিভার তুলে কয়েক মিনিট ফোন ধরে রিসিভার নামিয়ে বললেন, মেঘনাথবাবু, ডেড বডির পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে। কি আছে রিপোর্টে? লোকটাকে খুন করে পাহাড় থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। তবে যেটা সব থেকে সারপ্রাইজিং তাহলে কি বলুন ইন্সপেক্টর আলী। লোকটাকে খুন করার আগে তার শরীর থেকে কিডনি দুটো নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছিল। ভাই চুপ! রঙ্গলাল তলাপাত্র কথাটা শুনেই প্রায় আঁতকে উঠলেন। মেঘনাদ ভ্রু দুটো কুঁচকে কয়েক সেকেন্ড ভেবে বলল,
মিস্টার আলী, আপনি বলেছিলেন যে এর আগেও পাহাড়ের নিচে খাদের মধ্যে আরও কয়েকটা লাশ পাওয়া গেছে। আচ্ছা, সেসব লাশের কি প্রপারলি পোস্টমর্টম করা হয়েছিল? আমরা ভেবেছিলাম সেগুলো নেহাতি দুর্ঘটনা, মানে হয়তো পাহাড়ি ধসের কবলে। কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর পর সেই ডেড বডির পোস্টমর্টম অবশ্যই প্রয়োজন। এটা আপনারা ভুলে গেলেন কি করে মিস্টার আলী? মেঘনাদ মিস্টার আলীকে অস্বস্তির হাত থেকে বাঁচাতেই বোধ করি প্রসঙ্গ ঘোরালো। বলল, আমার কিন্তু ব্যাপারটা মোটেই কোনো সাধারণ অপরাধ বলে মনে হচ্ছে না। মেঘনাথবাবু, আপনি কি মনে করেন এই কিডনি কাটা চক্রের সঙ্গে সন্ত্রাসবাদী দলের কোনো সম্পর্ক আছে? থাকলেও আমি খুব একটা অবাক হব না। ব্যাপারটা কি জানেন তো, ওরা সন্ত্রাসবাদী জঙ্গি চালাতে টাকা জোগানোর জন্য মুক্তিপণ আদায় থেকে শুরু করে বেআইনিভাবে কিডনি বিক্রি কোনো কিছুই বাদ দেয় না। এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আশেপাশে এসবের কোনো অ্যাক্টিভ র্যাকেট আছে কিনা, তাহলেই আমরা ওদের কাছে পৌঁছে যেতে পারবো। আমি আজই খোঁজ নিচ্ছি। তবে সেই 13 নম্বর ঘরটা খুঁজে পাওয়া কিন্তু সবচেয়ে জরুরি মিস্টার আলী। আমি অনুসন্ধান জারি রেখেছি মেঘনাথবাবু। এ রহস্যের মূল ঘাঁটি রুম নাম্বার 13। পরদিন বিকেলে মেঘনাদ আর মিস্টার রঙ্গলাল তলাপাত্র বেড়াতে বেড়াতে গিয়েছিলেন মার্কেট এরিয়ায়। মূল উদ্দেশ্য মিস্টার তলাপাত্রের জন্য একটা সোয়েটার কেনা, কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ দোকানে দোকানে ঘুরেও রঙ্গলাল তলাপাত্রের সাইজ মতো একটা উলের সোয়েটার কিছুতেই পাওয়া গেল না। কি করেই বা পাওয়া যাবে? যেটা ওর পছন্দ হয় সেটা ভুঁড়িতে আটকে যায়, আর যেটি ভুঁড়ির মাপে পাওয়া যায় সেটি ওর পছন্দ হয় না। শেষ পর্যন্ত তো রঙ্গলাল তলাপাত্র বিরক্ত হয়ে বলেই ফেললেন, এই নাকি দার্জিলিং এর উলের জিনিসের সুনাম। এর চেয়ে কলকাতার ময়দান মার্কেটে গেলে ঠিক সাইজ মতো পোশাক পাওয়া যায়। এত খুঁজেও আমার সাইজের একটা সোয়েটার এখানে পাওয়া গেল না মেঘনাথ বাবু। এর জন্য আপনার ডায়েট সিস্টেমই দায়ী মিস্টার তলাপাত্র। তার মানে কি বলতে চাইছেন? বলছি, নিয়মিত ঘি, মাখন, মিষ্টি, মাংসের এফেক্টে আপনার ভুঁড়ির সাইজ যেরকম বেড়েছে। মাফ করবেন, ভুঁড়ি কমানোর জন্যে আমার দীর্ঘদিনের ভুঁড়ি বোঝের নেশা আমি ছাড়তে পারবো না। তাহলে সোয়েটারের আশাটা ছেড়ে এবার বরং মাপসই একটা উলেন জ্যাকেট খুঁজুন। মেঘনাদ আরও কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই পেছন থেকে কে যেন ডাকল, সাব সাব। ওরা দুজনে পিছন ফিরে তাকালো। বছর 30 বয়সী এক স্থানীয় যুবক। মেঘনাদ বলল, মিস্টার তলাপাত্র চিনতে পারছেন? রঙ্গলাল তলাপাত্র ভ্রু দুটোকে কুঁচকে একটু সময় তাকিয়ে নিয়ে বললেন, সেদিন পাহাড় থেকে পড়া ডেড বডির কবজি থেকে ঘড়ি খুলে নিয়ে চলে যে ছোকরাটা। হ্যাঁ, পদম। পদম ততক্ষণে দৌড়ে সামনে এসে গেছে। হাঁফাতে হাঁফাতে বলল, সাব সাব। বলো পদম, কিছু বলবে? हाँ साहब, एक तो बात साहब। বলো। एकदम প্রাইভেট, এখানে নেই সাহেব। তবে কোথায় বলতে চাও বলো? আপনি আপনি ঝুপড়িতে আসতে পারবেন সাহেব? তোমার ঝুপড়ি কোথায়? কার্সিয়াং রেল স্টেশন আছে না, তার পাশে। কাল সন্ধ্যেবেলা আমি আপনাদের জন্য ইন্তজার করব সাহেব। আরে এমন কি কথা তোর ঝুপড়িতে গিয়ে শুনতে হবে? কাল বলবো সাহেব, লেকিন একটু বাত, আমি যা বলবো কাউকে বলবেন না। কেন বলতো? বিপদ হবে সাহেব, ওরা ওরা বহুত খতরনাক। বলতে বলতে কেমন যেন ভীতভাবে তাড়াতাড়ি চলে গেল পদম। ব্যাপারটা ঠিক যেন স্বাভাবিক নয়। মেঘনাদ ভাবছিল ছেলেটা নিজে থেকেই বলতে এলো, আবার ভয়ও পেল। ব্যাটার অন্য কোনো মতলব নেই তো মেঘনাথ বাবু? রঙ্গলাল তলাপাত্রের কথায় মেঘনাদের চিন্তা জাল ছিন্ন হলো। মেঘনাদ বলল, ওর কি মতলবের কথা ভাবছেন? আমাদের কোনো ফাঁদে ফেলার? ফাঁদ? সার্টেনলি। যে লোক ড্রাগের নেশা করে, ডেড বডির কবজি খুলে ঘড়ি নিয়ে চুরি করতে পারে, সে সব কিছু করতে পারে। মিস্টার রঙ্গলাল তলাপাত্রের কথা শেষ হলো না, একজন লোক দৌড়তে দৌড়তে এসে রঙ্গলাল তলাপাত্রের পাশ দিয়ে যাবার সময় সজোরে একটা ধাক্কা দিয়ে চলে গেল। মিস্টার তলাপাত্র পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে ক্রুদ্ধ স্বরে বললেন, আচ্ছা উদ্ভুক্ত,
রাস্তায় এত জায়গা থাকতে আমায় ধাক্কা দিয়ে যেতে হলো। ইস, যদি একবার ধরতে পারতাম। মিস্টার তলাপাত্র, আমার তো মনে হচ্ছে বিনা কারণে লোকটা আপনাকে ধাক্কা মেরে যায়নি। তার মানে পকেট মার বলছেন? পকেট হাতড়ে দেখুন তো কিছু পান কিনা। বলেন কি মশাই? বলতে বলতে রঙ্গলাল তলাপাত্র তার পকেট হাতড়ে একটা কাগজের টুকরো বার করলেন। তাই তো, এই কাগজের টুকরোটা পকেটে এলো কি করে? দেখুন তো, ওতে লাল কালিতে কি যেন লেখা রয়েছে। রঙ্গলাল ভাঁজ করা কাগজটা খুলে বললেন, তাই তো, জানলেন কি করে মেঘনাথ বাবু? আপনি কি ম্যাজিক জানেন নাকি মশাই? আগে পড়ুন কি লেখা আছে। হ্যাঁ, পড়ছি। রঙ্গলাল পড়েন। লাল কালিতে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা, ডোন্ট পোক ইউর নোজ ইনটু ডেঞ্জার ফ্রেন্ড। অর্থাৎ কোনো এক বন্ধুর উপদেশ, বিপদের মধ্যে নাক গলিও না। এর মানে কি মেঘনাথ বাবু? এর আসল তাৎপর্য হলো আমাদের প্রতি হুঁশিয়ারি। হুঁশিয়ারি? হ্যাঁ মিস্টার তলাপাত্র, আর এ থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার, আমরা ঠিক পথেই চলেছি। চলুন এগোই। হ্যাঁ, চলুন। ঠিক ছিল পরদিন সন্ধেবেলা পদমের কথা মতো কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের পাশে ওর ঝুপড়িতে মেঘনাথ এবং রঙ্গলালকে সঙ্গে নিয়ে যাবে। ও যে কি বলতে চায় এটা শোনা ভীষণ দরকার। হয়তো ওদের তদন্তের সূত্র মিললেও মিলতে পারে। কিন্তু বিকেল হবার আগেই মেঘনাথ বলল, মিস্টার তলাপাত্র, চলুন পদমের ঝুপড়িতে যাওয়ার আগে একবার অশোক প্যাটেলের নার্সারিটা ঘুরে যাই। ভদ্রলোক সেদিন অত করে বললেন। রুশ মশাই, এই সময় গোটা কয়েক গাছপালার বাগান থেকে কোনো লাভ আছে বলে তো আমার মনে হয় না। এখন আপনার উচিত আজেবাজে ব্যাপারে মাথা না গলিয়ে আসল তদন্তে মনোনিবেশ করা। আমি যে তা করিনি এ কথা আপনার মনে হলো কি করে? আপনি তো এতদিন রহস্যভেদী মেঘনাথ ভরদ্বাজের সঙ্গে রয়েছেন, কোনোদিনও কি আমাকে দেখেছেন কারণ ছাড়া কোনো কাজ করতে? মানে? আর মানে না খুঁজে আপনি আজ আমার সহযাত্রী হলেই আমি বেশি খুশি হব। সার্টেনলি। আমি মশাই আমার উত্তর পেয়ে গেছি। অশোক প্যাটেলের নার্সারি দার্জিলিং থেকে একটু নিচুতে, পাহাড়ের গায়ে বেশ কিছুটা জায়গা জুড়ে। সুন্দর পরিবেশ, নানা ধরনের গাছপালা। দেখেই বোঝা যায় অশোক প্যাটেল খুব যত্ন করে এই নার্সারির পরিচর্যা করেন। অনেক বিরল প্রজাতির গাছের চারা যেমন নার্সারিতে এনে পুঁতেছেন, তেমনি কলসের গাছও আছে। গোটা কয়েক বনসাইও চোখে পড়ল। সব থেকে মজার একটা বট গাছ, ঝুড়ি সমেত উচ্চতায় মাত্র 6 ফুট। মিস্টার রঙ্গলাল তলাপাত্র তো দেখে শুনে মুগ্ধ, না বলে পারলেন না। মিস্টার প্যাটেল দারুণ নার্সারি বানিয়েছেন, সত্যি আপনি সত্যি উদ্ভিদ প্রেমী। বলছেন? আমি ভাবি কি জানেন তো, মানুষের চেনা এই গাছেদের সঙ্গে ফ্রেন্ডশিপ করা ভালো আছে। তাদের কাছেই সব মনের কথা ভালোভাবে বলা যায়। শুধু গাছ কেন, ইট, কাঠ, পাথর। আপনি তামাশা করছেন মিস্টার আকাশ। আপনি কি জানেন গাছ আমাদের সব কথা শুনতে পায়, আমাদের সব প্রেয়ার, ইমোশনস গাছ সব বুঝতে পারে। বলেন কি মিস্টার প্যাটেল? হ্যাঁ আকাশ, উনি যা বললেন সেটা সম্পূর্ণ সত্য। 1973-তে একটা বই বেরিয়েছিল, দ্য সিক্রেট লাইফ অফ প্লান্টস। লিখেছিলেন টমকিন্স আর ক্রিস্টোফার বার্ড নামে দুজন সাহেব। তাতে মিস্টার প্যাটেল এইমাত্র যা যা বললেন তা সবই লিখেছেন। তাছাড়া আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু অনেক আগেই লিখে গেছেন যে গাছের প্রাণ রয়েছে। সাবাস সাবাস মিস্টার বাতাস। আমার আগে মনে হয়েছিল আপনি একজন সাধারণ ট্যুরিস্ট তো নন। মেঘনাদ অশোক প্যাটেলের সেই কথায় কোনো গুরুত্ব না দিয়ে নার্সারির অর্কিড সেকশনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি দেখছি আপনার অর্কিডের কালেকশনটাই সবচেয়ে ভালো। রাইট ইউ। এই অর্কিডটাকে আমি একটু বেশি পছন্দ করি বলতে পারেন। কেন জানেন? উদ্ভিদ জগতে এরা একটু আলাদা রকম আছে। গাছ হয়েও গাছ নয়,
এরা অন্য গাছেদের মতো ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যের আলো থেকে খাবার জোগাড় করে না। এরা মস্ত শিকারী, ফাঁদ পেতে নিখুঁত কৌশলে জৈব শিকার ধরে, তারপর তার শরীরের রসে খিদে মেটায়। রাক্ষসী ব্যাপার মশাই। হ্যাঁ, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, একমাত্র যোগ্যতরদেরই বাঁচার অধিকার আছে। এটাই দুনিয়ার নিয়ম, তাই না মিস্টার আকাশ? বলতে বলতে অশোক প্যাটেলের ঠোঁটের কোণে যেন একটা সূক্ষ্ম ব্যঙ্গের হাসি ফুটে উঠল। এখানে মনে পড়ছে সত্যজিৎ রায়ের লেখা সেপ্টোপাসের খিদে গল্পটা। ও মার্ভেলাস! আমিও পড়েছি স্টোরিটা, অ্যাটলিস্ট 20 টাইমস। আপনি বাংলা পড়তে পারেন? জরুর, এতদিন বাংলায় আছি। রঙ্গলাল তলাপাত্র তখন একটা বিশেষ অর্কিডের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। তাতে একটা ভারী সুন্দর ফুল ফুটে রয়েছে। পাপড়িগুলো সাদা আর ভেতরটা রক্তের মতো লাল। দেখুন বাতাসবাবু, এই অর্কিডের ফুলটা দেখলেই মনে হয় হাঁ করে আছে, আর কেমন একটা মিষ্টি গন্ধ, যেন নেশা ধরে যায়। ওই গন্ধই তো ওর শিকার ধরার ফাঁদ মিস্টার আকাশ। ও গন্ধ ছড়িয়েই ও টেনে আনে ওর শিকার, পোকামাকড়। গন্ধের মরণ ফাঁদ? রঙ্গলাল কথাটা উচ্চারণ করতেই অশোক প্যাটেল হেসে উঠলেন। বড়ই অদ্ভুত রকমের ব্যঙ্গের হাসি। হাসতেই থাকলেন। হ্যালো, হ্যাঁ বলছি। বলেন কি? আসি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কে ফোন করেছিল? পদম গুরুং খুন হয়েছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, 8 ঘন্টা আগেই ওর ঝুপড়িতে। অশোক প্যাটেল এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলেন। এখন ওর চোখে মুখে ফুটে উঠেছে চাপা ব্যঙ্গ আর ঘৃণার অভিব্যক্তি। চাপা হিস হিসে স্বরে বললেন, দেন মিস্টার বাতাস, ইউ আর আ ডিটেকটিভ। ঝুলি থেকে তাহলে বিড়ালটা বার করে দিলেন। কি বলছেন আপনি মিস্টার প্যাটেল? আমরা এখানে টুরিস্ট হয়ে এসেছি, উনি বাতাস আর আমি। আকাশ, কিন্তু এটা তো আকাশ বাতাস গল্প, তাই না ইন্সপেক্টর তলাপাত্র? কি মিস্টার মেঘনাথ ভরদ্বাজ, বাত আমি ঠিক বলেছি কিনা? তবে এই লুকোচুরির তামাশাটা ভালোই জমেছিল। আই এনজয়েড ইট। তামাশা? হ্যাঁ মিস্টার প্যাটেল, জীবনটা কখনো কখনো তামাশাই হয়ে যায়। এবার চলি, আপনার অর্কিডের কালেকশন দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ। মনে হচ্ছে আবার আমাদের দেখা হবে মিস্টার ভরদ্বাজ। আমারও তাই মনে হচ্ছে। আসুন মিস্টার তলাপাত্র। ওরা অশোক প্যাটেলের নার্সারি হাউসের বাইরে এসে দাঁড়ালো। ওদের গন্তব্য এখন কার্শিয়ান রেল স্টেশনের পাশে পদমের ঝুপড়ি। ইন্সপেক্টর ইমতিয়াজ আলী ফোন করেছিলেন। পদম আজ খুন হয়েছে। মিস্টার তলাপাত্র হাঁটতে হাঁটতে বললেন, কি ডেঞ্জারাস লোক মশাই অশোক প্যাটেল, আমাদের চিনেও বুঝতে দেয়নি। লোকটা একটা হিউম্যান অর্কিড। অর্কিড? মনুষ্য দেহধারী। কিন্তু আমি ভাবছি। কি মেঘনাথ বাবু? না, কিছু না। চলুন একটু পা চালিয়ে যাই, ইমতিয়াজ আলী আমাদের জন্য অপেক্ষা করছেন। মেঘনাথ এবং মিস্টার তলাপাত্র নির্দিষ্ট স্থানে এসে পৌঁছল। কার্শিয়ান টয় ট্রেন স্টেশনের কাছেই পাশাপাশি অনেকগুলি ঝুপড়ি। স্থানীয় গরিব মানুষরা সেখানেই থাকে। তার মধ্যে একটা ঝুপড়ির সামনে বেশ কিছু স্থানীয় লোক বেশ ভিড় করে রয়েছে। পুলিশও আছে। বোঝা গেল ওটাই পদমের ঝুপড়ি। ওরা ঝুপড়ির সামনে পৌঁছতেই মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে এলো। সম্ভবত পদমের বউ গঙ্গা কাঁদছে। ও পদম, আমার মরা বেটা।
মেঘনাদ ঝুপড়ির সামনে দাঁড়িয়ে ওদের হাঁক দিল। মিস্টার আলী। ইমতিয়াজ আলী ঝুপড়ি থেকে বেরিয়ে এলেন। মেঘনাদকে দেখেই বললেন, ও আপনারা এসে পড়েছেন, আসুন ভেতরে আসুন, ডেড বডি ঝুপড়ির ভেতরেই আছে। মেঘনাদ মিস্টার রঙ্গলাল তলাপাত্রকে নিয়ে ঝুপড়ির ভেতরে ঢুকল। আধা অন্ধকার ঝুপড়ি ঘর, একপাশে একটা দড়ির খাটিয়া, তার পাশে মেঝেতে পদমের রক্তাক্ত মৃতদেহটা পড়ে রয়েছে, আর তার পাশে বসে বসে কাঁদছে ওর বউ গঙ্গা। ইমতিয়াজ আলী ওর কাছে গিয়ে বললেন, এই গঙ্গা, এখন আর কেঁদে কি হবে? এই সাহেব এখন যা জিজ্ঞাসা করবেন ঠিক ঠিক জবাব দিবি। মেঘনাদ তখন ঝুপড়ির ভেতরটা বড়ই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। পদমের রক্তাক্ত মৃতদেহটা দেখে বেশ বোঝা যাচ্ছিল আততায়ী ওকে রীতিমতো কুপিয়ে মেরেছে। সত্যি দৃশ্যটা বীভৎস। গঙ্গা এক নাগাড়ে কেঁদেই চলেছে। মরদকে ও খুবই ভালোবাসত। এই ঝুপড়ি দেখছিলাম সাহেব, দুজনে বসিয়ে বাত করছিলাম, ওরা এসে ঢুকলো। পেলে তো আমায় মেরে বেহুশ করলো, তারপর ওরা কতজন ছিল? 3 আদমিতে সাহেব। কাউকে চিনতে পেরেছিলে? না গো সাহেব, মুখে কাপড় বাঁধা ছিল। হ্যাঁ। কি জামা কাপড় পরেছিল? কালো রঙের প্যান্ট আর শার্ট সাহেব। 3 জনে? হ্যাঁ সাহেব। বুঝতে পারছেন মেঘনাদ বাবু, রীতিমতো অ্যাকশন স্কোয়াডের ঘাতক। তোমার মারাত কি আগে থেকে ওদের চিনতো বলে মনে হলো? আমি কিছু জানি না হুজুর, ওরা তো ঝুপড়িতে ঢুকেই আগে আমায় মেরে বেহুশ করে দিয়েছিল। হ্যাঁ। হঠাৎ এই সময় ইন্সপেক্টর তলাপাত্র লাশের পাশ থেকে একটা কাগজের টুকরো কুড়িয়ে নিয়ে এসে মেঘনাদকে বললেন, মেঘনাদ বাবু দেখুন তো এতে কি লেখা। রিভার্ট ফর এ ট্রেটার। মেঘনাদ কাগজটা পড়ল। লাল কালি দিয়ে ইংরেজিতে লেখা, বাংলা করলে দাঁড়ায় বিশ্বাসঘাতকতার পুরস্কার। মেঘনাদ বলল, মিস্টার তলাপাত্র ওই চিরকুটের লেখাটা দেখেছেন? হুবহু গতকাল বিকেলে ম্যালের রাস্তায় আপনার পাওয়া চিরকুটের মতো। খুন করে রীতিমতো ব্যঙ্গ করে চিঠি রেখে গেছে মশাই। আমি তো বুঝতে পারছি না, ঝুপড়িতে দুষ্কৃতীদের মধ্যে আপোষ লড়াইয়ের পরিণতিতে খুন করে এমন ইংরেজিতে লেখা চিরকুট কেন ফেলে গেল ওরা? মিস্টার আলী, আপনি ভুল করছেন। এই খুন কোনো নিছক দুষ্কৃতী দলের মধ্যে লড়াইয়ের কারণে নয়। আর এই চিরকুটটা এখানে রেখে যাওয়ার পেছনেও একটা গহীন উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য? দিস ইজ এ সেকেন্ড ওয়ার্নিং টু মি। আমায় দ্বিতীয়বার হুমকি দিয়ে সাবধান করা হলো। কি বলছেন কি মেঘনাদ বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘনাদ তখন ইন্সপেক্টর ইমতিয়াজ আলীকে গতকাল ম্যালের রাস্তায় সেই হুমকির চিরকুট পাওয়া থেকে পদম তাকে এই ঝুপড়িতে ডাকার কথা পর্যন্ত সবই বলল। সব শুনে ইমতিয়াজ আলী বললেন, হয়তো এজন্যই পদমকে মরতে হলো। ওরা ভেবেছিল পদম ওদের কোনো গোপন কীর্তির কথা ফাঁস করে দিতে পারে। ঠিকই বলেছেন, তবে এর পেছনে কোনো সাধারণ দুষ্কৃতী দল আছে বলে আমি অন্তত মনে করি না। মিস্টার আলী, আর যে করেই হোক এই হত্যাকাণ্ডের সূত্রকে খুঁজে বার করতেই হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব মেঘনাদ বাবু। দুদিন বাদে সন্ধেবেলা মেঘনাদ আর রঙ্গলাল তলাপাত্র সবে মাত্র হোটেলের ঘরে বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে একটা চিকেন ফ্রাইতে কামড় দিয়েছেন। মেঘনাদের সেলফোনটা সঙ্গে সঙ্গে বেজে উঠল। মেঘনাদ দেখল ইন্সপেক্টর ইমতিয়াজ আলী। মেঘনাদ ফোন অন করে কানে দিল। হ্যালো মেঘনাদ বাবু, দারুণ খবর আছে, কিন্তু ফোনে বলা যাবে না। একটু আসতে পারবেন? আমি থানায় আছি। আসছি, আধ ঘন্টার মধ্যেই। মেঘনাদ সঙ্গে সঙ্গে সেলফোন বন্ধ করে দিল। তারপর মিস্টার তলাপাত্রকে বলল, এখনই চলুন, বেরোতে হবে। আরে মশাই, চিকেন ফ্রাইটা তো শেষ করতে দেবেন।
মেঘনাদ আর মিস্টার রঙ্গলাল থানায় ঢুকতেই ইন্সপেক্টর ইমতিয়াজ আলী উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করলেন। আসুন আসুন মেঘনাদ বাবু, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। কি খবর আছে বলছিলেন না? হ্যাঁ, সুখবরই বলতে পারেন। পদম মার্ডার কেসের একজন ঘাতককে আমরা অ্যারেস্ট করেছি। ব্যাটাকে আর সারাদিন জেরাও করা হয়েছে। গুড। কিছু জানা গেছে? ও ব্যাটা যদিও একজন সুপারি কিলার। অর্থাৎ ভাড়া করার পেশাদার খুনে, তাই তো? হ্যাঁ, বছর 24 বয়স, ল্যাকপ্যাকে চেহারা, কিন্তু কি তেজ মেঘনাদ বাবু। পেট থেকে কিছু বার করতে পেরেছেন? প্রথমে ব্যাটা কিছুতেই পেট খালি করতে চাইছিল না, শেষ পর্যন্ত পারেনি, উগ্রতে বাধ্য হয়েছে। তা কি জানতে পারলেন? আপনার অনুমান সঠিক মেঘনাদ বাবু। এক নিষিদ্ধ বিদেশি সন্ত্রাসবাদী চক্র এই দার্জিলিং পাহাড়ে ঘাঁটি গেড়েছে। কি চায় ওরা? ওদের ফার্স্ট টার্গেট এখানকার স্থিতিশীলতা নষ্ট করা, একটার পর একটা নাশকতা ঘটিয়ে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা। ওদের উদ্দেশ্য আরো গভীর মিস্টার আলী। ওরা এদেশের মানচিত্রটাই পাল্টে দিতে চায়। তা ওরা কোনোদিনও পারবে না মেঘনাদ বাবু, আমরা তা হতে দেব না। তাই তো এই বিষ গাছ একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা দরকার। ওদের মূল এজেন্ট বা কিংপিনের নাম জানা গেছে? হ্যাঁ, ডক্টর জাভেদ খান, আর একটা সাংকেতিক নামও পেয়েছি। কি নাম? গ্রিন পিগ। গ্রিন পিগ মানে তো বাচ্চা সবুজ সুর। হ্যাঁ হ্যাঁ মিস্টার তলাপাত্র, ওই নামেই সে বিদেশে তার সুপ্রিম বসের সঙ্গে কথাবার্তা বিনিময় করে। তা সেই বাচ্চা সবুজ শুয়োরের এখানকার মূল ঘাঁটিটা কোথায় সেটা জানা গেছে? না মেঘনাদ বাবু, অনেক চেষ্টা করেও সেটা জানতে পারিনি। সেটা খুঁজে বার করাই আমাদের এখন প্রধান কাজ মিস্টার আলী। সেদিন বিকেলে ম্যালে ঘুরছিল মেঘনাদ আর ইন্সপেক্টর রঙ্গলাল। দার্জিলিংয়ের ম্যালে সব সময় জমজমাট। নানা রকম ট্যুরিস্ট, ফেরিওয়ালা, দালাল আর ঘোড়ার পায়ের শব্দে জায়গাটা একেবারে গম গম করছে। চলুন মিস্টার তলাপাত্র, এবার ফেরা যাক। দেখতে দেখতে দিনের আলো কমে এলো। ব্যাপার কি মেঘনাদ বাবু, আপনার শরীরটা আজ মেলে এসেছে বটে, কিন্তু মনটা তো মেলে নেই। সারাক্ষণ কি ভেবে চলেছেন বলুন তো মশাই? কতগুলো ছেঁড়া সুতো জোড়বার চেষ্টা করছি মিস্টার তলাপাত্র। ছেঁড়া সুতো? হ্যাঁ, ভাবুন তো, পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়লো একটা লাশ। তার কিডনি দুটো নিখুঁতভাবে কাটা। লাশের পকেটে একটা চিরকুট, তাতে লেখা রুম নাম্বার 13। তারপর পদম খুন হলো। তার লাশের পাশে পাওয়া গেল চিরকুট, তাতে লাল কালিতে লেখা রিওয়ার্ড ফর এ ট্রেটার। রাইট মিস্টার তলাপাত্র, কিন্তু পদম কাদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল? আমার তো মনে হয় সেদিন আমাদের তার ঝুপড়িতে ডেকে কথা বলতে চেয়েছিল বলেই। এটা আপনি ঠিকই বলেছেন মিস্টার তলাপাত্র। তার মানে পদমের সঙ্গে ওদের একটা যোগাযোগ ছিল। ওরা মানে কি সেই গ্রিন পিগের দল মেঘনাদ বাবু? হ্যাঁ, যার আরেক নাম ডক্টর জাভেদ খান। রুম নাম্বার 13, আর তার সাথে মেলালে পাওয়া যায় সূত্রটা হলো। মেঘনাদ বাবু সাবধানে! মেঘনাদ লাফিয়ে সরে যেতেই একটা জিপ তীব্র গতিতে সাত করে ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। থ্যাংক ইউ মিস্টার তলাপাত্র। মেঘনাদ বাবু, জিপটা আপনাকে চাপা দিয়ে মারতে চেয়েছিল। আবার প্রমাণিত হলো আমাদের তদন্ত একদম সঠিক পথে চলেছে। পরদিন সকালেই মেঘনাদ হানা দিল কার্শিয়াং রেল স্টেশনের পাশে পদমের ঝুপড়িতে। সঙ্গে রঙ্গলাল। ওর বউ গঙ্গা তখন ঝুপড়িতেই ছিল। মেঘনাদকে দেখে চমকে উঠল। সাহেব, আপনি? আমি তোমার কাছে কয়েকটা কথা জানতে এসেছি গঙ্গা। लेकिन बात तो सब खत्म हो गया है साहब। আমার মারাতটাকে ওরা বাঁচতে দিল না। আচ্ছা, তুমি কি জানো যারা তোমার মারাতকে মেরেছিল তাদের মধ্যে একজন ধরা পড়েছে? ধরা পড়েছে? সাহেব সত্যি বলছেন আপনি? হ্যাঁ, মাথার উপরে এখনো ভগবান আছে সাহেব, এখনো ভগবান আছে। তাই যদি বিশ্বাস করো আমায় সবটা খুলে বলো গঙ্গা। কি
কি জানতে চান সাহেব? পদমের কথা। যারা ওকে মেরেছে তাদের সঙ্গে পদমের কি সম্পর্ক ছিল? সাহেব সাহেব বিশ্বাস করুন, আমার বিশ্বাস করুন, আমার মরদ গদ্দার ছিল না, আমার মরদ গদ্দার ছিল না। আমি বিশ্বাস করি গঙ্গা। পদম গুরুং ছিলেন একজন ফৌজি অফিসারের ছেলে। ওর বাবা দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। ওর দাদা এখনো ভারতীয় ফৌজের লড়াই করছে। পদম গদ্দার হতে পারে না। সাহেব আপনি তো সব কিছু জানেন। হ্যাঁ জানি, শুধু এটা জানি না ওরা পদমকে কিভাবে ওদের জালে ফাঁসিয়ে দিল। আপনি ঠিক বলেছেন সাহেব, আমার মরদটা বোকা ছিল, তাই তো নৌকরির লোভে, রুপিয়ার লোভে ওদের ফাঁদে পা দিয়েছিল। আর তারপর যখন জানলো। শুধু কাঁদলে পদমের আত্মা শান্তি পাবে না গঙ্গা। যারা ওকে মেরেছে তাদের ঘাঁটিতে পৌঁছানো যাবে না গঙ্গা। লেকিন ওরা বহুত খতরনাক আছে সাহেব, জানতে পারলে আপনাকে ওরা ছাড়বে না। সাবধানে সাহেব। আমি ভয় করি না, তুমি শুধু যা জানো আমায় সবকিছু খুলে বলো গঙ্গা, কোনো কিছু বাদ দিও না। গঙ্গা এবার চোখের জল মুছে নেয়, তারপর চাপা স্বরে বলতে শুরু করে। শ্রোতা এখন মাত্র দুজন, মেঘনাদ আর ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র। সেদিনই গভীর রাতে মেঘনাদের ফোনের সিক্রেট লাইনে একটা ফোন এলো। ফোন করেছেন সেন্ট্রাল সিক্রেট এজেন্সি থেকে মিস্টার পট্টনায়ক। মেঘনাদ তার কাজের অগ্রগতি জানায়। ইয়েস মিস্টার পট্টনায়ক, এখানকার অপরাধ চক্রের মূল ঘাঁটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। নাও ইটস এ ফাইনাল রাউন্ড। আমাদের স্পেশাল প্রোটেকশন ফোর্স তৈরি আছে। রাইট স্যার। আমাদের শত্রু ভীষণ ধূর্ত, কিন্তু আমরা আমাদের অপারেশনের ছক বানিয়ে ফেলেছি। হ্যাঁ স্যার, ঠিক সময়ে সব রিপোর্ট পাঠাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। মেঘনাদ ফোন অফ করে। পাশের বেডে তখন ইন্সপেক্টর রঙ্গলাল ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। দার্জিলিং থানার থেকে এক গোপন কক্ষে আলোচনা চলছিল তিন ব্যক্তির মধ্যে, যাকে বলা হয় টপ সিক্রেট ডিসকাশন। চতুর্থ কোনো ব্যক্তির প্রবেশাধিকার ছিল না এ সময়। তিন ব্যক্তি বলা বাহুল্য মেঘনাদ, রঙ্গলাল তলাপাত্র এবং ইন্সপেক্টর ইমতিয়াজ আলী। ইমতিয়াজ আলী বললেন, তাহলে এটাই হবে আমাদের অপারেশন হিলটপের ফাইনাল রাউন্ড। হ্যাঁ ইন্সপেক্টর আলী, আজ রাতেই শুরু হবে আমাদের অভিযানের অন্তিম পর্ব। কিন্তু আমাদের এই পরিকল্পনাটা খুবই বিপদসংকুল হয়ে যাচ্ছে না মেঘনাদ বাবু? তা হচ্ছে বটে, কিন্তু বিপদকে বিপদ দিয়েই জয় করতে হয় মিস্টার তলাপাত্র। আর আমাদের এই লড়াইয়ের ফ্রন্টলাইন সোলজার তো আপনি থাকছেন মিস্টার তলাপাত্র। শত্রুর মুখোমুখি প্রথম পৌঁছতে হবে আপনাকে। ফ্রন্টলাইন সোলজার? আমি? হোয়াট ডু ইউ মিন? কেন, আপনি কি ভয় পাচ্ছেন মিস্টার তলাপাত্র? আপনি নিজে একজন পুলিশ অফিসার হয়ে। ইমতিয়াজ আলীকে কথা শেষ করতে না দিয়ে রঙ্গলাল এবারে উত্তেজিতভাবেই বলে উঠলেন, থামুন তো মশাই, আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আপনি তো যেতে পারেন। সেটা সম্ভব নয় মিস্টার তলাপাত্র। এই অভিযানে ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সম্ভব হলে আমি নিজেই যেতাম, কিন্তু বুঝতেই পারছেন সেটা এই ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু মেঘনাদ বাবু, আমি বুঝতে পারছি না আপনি কি করে বুঝলেন ওই 13 নম্বর ঘরটাই সব রহস্যের উৎস? এর উত্তর বলবো একেবারে সিঁড়ি ভাঙা অঙ্কের হিসেবে। কিন্তু আপনার হিসেব যদি গরমিল হয়ে যায়, পরিণামটা ভেবে দেখেছেন মেঘনাদ বাবু? এত বছরেও কি আমার উপর আপনার ভরসা হলো না মিস্টার তলাপাত্র? ভগবানের চেয়েও আপনার উপর বেশি ভরসা করি মেঘনাদ বাবু। তবে আর চিন্তা করবেন না, আজ রাতে অপারেশন হিলটপের রাউন্ডের যুদ্ধে আমাদের জিততেই হবে মিস্টার তলাপাত্র। সে যুদ্ধের একমাত্র ফ্রন্টলাইন সোলজার আমি, শ্রীমান রঙ্গলাল তলাপাত্র। তাই তো মেঘনাদ বাবু? ভাববেন না,
আপনাকে নৈপথ্য থেকে রক্ষা করার জন্য আমি ছাড়াও থাকবে মিস্টার ইমতিয়াজ আলী এবং তার অধীনে স্পেশাল প্রোটেকশন ফোর্স। আর আপনার কবজিতে বাধা থাকবে এই অক্ষয় কবচকুণ্ডল। বলতে বলতে মেঘনাদ রিস্ট ওয়াচের মতো কিছু একটা রঙ্গলাল তলাপাত্রের বাঁ হাতে বেঁধে দিল। রঙ্গলাল বাঁ হাতটা তুলে নেড়ে চেড়ে দেখে বললেন, এই তো মনে হচ্ছে একটা হাত ঘড়ি, তবে বেশ বড় সাইজের, ভারী। এটা দেখতে হাত ঘড়ির মতো হলেও এর মধ্যে একটা অত্যাধুনিক মাইক্রো ট্রান্সমিটার রয়েছে। এর সাহায্যে আপনার সর্বক্ষণের হদিশ পাবো আমরা। এবার আমাদের আজ রাতের পুরো প্ল্যান এবং আপনাকে কি কি করতে হবে সেটা শুনুন। হ্যাঁ, বলুন। রাত এখন গভীর। পাহাড়ি প্রকৃতিতে নেমে এসেছে নিথর নিস্তব্ধতা। কিন্তু রাতের সেই নৈশব্দ চিরে কার্শিয়াংয়ের পথে ছুটে চলেছে এক পুলিশি জিপ। ওতে 3টি মাত্র প্রাণী। দুজনকে চিনতে অসুবিধে হবে না। একজন ইন্সপেক্টর ইমতিয়াজ আলী এবং তিনি জিপের চালক। দ্বিতীয়জন রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজ। কিন্তু তৃতীয় জন কে? পাঠক তাকে চিনতে পারবেন না। তার পরনে কেতাদুরস্ত নীল স্যুট, মাথার চুল ব্যাক ব্রাশ করা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে দামি ফ্রেমের চশমা, হাতে অ্যাটার্চি। কেবলমাত্র ভুঁড়িটাকে তিনি লুকোতে পারেননি। হ্যাঁ, পাঠক ঠিকই অনুমান করেছেন, তিনি রঙ্গলাল তলাপাত্র। কিন্তু এখন তার পরিচয় তিনি জগবন্ধু সাধুকা, পেশায় ব্যবসায়ী। অপারেশন হিলটপের ফাইনাল রাউন্ড আজ রাতেই হবে। এখন প্রতিটি মুহূর্ত একেবারে শ্বাসরুদ্ধকর। পুলিশি জিপ জগবন্ধু সাধুকা ওরফে রঙ্গলাল তলাপাত্রকে নামিয়ে দিল কার্শিয়াংয়ের এক পাহাড়ি বাঁকের পাশে। বাকি পথটা জগবন্ধু রূপী রঙ্গলালকে একাই যেতে হবে। মিস্টার তলাপাত্রের বাঁ হাতের কবচ কুণ্ডল থুড়ি হাত ঘড়িতে এখন রাত 10:30। কিন্তু এরই মধ্যে জমাট অন্ধকারে ঢাকা পড়েছে কার্শিয়াংয়ের পাহাড়ি উপত্যকা। পথে একজন মানুষও চোখে পড়ছে না। শুধু দূরে দূরে চোখে পড়ছে কোনো হোটেল বা বসতির আলো। এই জনহীন পথে শুধু প্রতিধ্বনি তুলছে রঙ্গলাল তলাপাত্রের বুট জুতো শব্দ। হাঁটতে হাঁটতে পাহাড়ি পথের এক বাঁকে হঠাৎ চিৎকার করে উঠল এক পথ কুকুর। আর সঙ্গে সঙ্গে রঙ্গলালের নজরে পড়ল সামনের টিলাটার উপর তার গন্তব্য হোটেলটিতে, হোটেল মাউন্ট স্টার। এত রাতে বাড়ির বাইরের উজ্জ্বল আলোগুলি নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু মাথার উপর নিয়ন আলোটা যেন রক্তচক্ষু মেলে ঘোষণা করছে হোটেলের নাম মাউন্ট স্টার। অজান্তেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ইন্সপেক্টর রঙ্গলালের। তারপরই মনটাকে কোনো রকমে তিনি শক্ত করলেন। সম্পূর্ণ কাঠের তৈরি হোটেলের সিঁড়িতে তিনি পা দিলেন। হোটেলের ভেতরে পা দিতেই সামনে লাউঞ্জ। একটাই আলো জ্বলছে। রিসেপশনে বসে এক সুন্দরী তরুণী। রিসেপশনের সামনে দাঁড়ান তিনি। রিসেপশনিস্ট তরুণীটি ওকে দেখে মিষ্টি হেসে বলল, ওয়েলকাম টু হোটেল মাউন্ট স্টার। আমি মিস সুলেখা চৌধুরী। বলুন, আপনার জন্য কি করতে পারি? জগবন্ধু সাধুকা ওরফে রঙ্গলাল গলাটা ঝেড়ে নিয়ে কোনো রকমে বললেন, একটা ঘর, মানে আজকে রাতটার জন্যে। ইউ মিন সিঙ্গল রুম স্যার? হ্যাঁ, সিঙ্গল, মানে আমি একাই থাকবো। ওকে, আমি কি জিজ্ঞেস করতে পারি এত রাতে আপনি কোথা থেকে আসছেন? ব্যবসার কাজ ছেড়ে নেপাল থেকে দার্জিলিং হয়ে ফিরছিলাম, পথে দেরি হয়ে গেল। হোটেলে আজকে রাতটা কাটিয়ে আগামীকাল ভোরেই চলে যাব। তোতা পাখির মতোই মুখস্থ কথাগুলো হোটেলের রিসেপশন কাউন্টারে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে উচ্চারণ করলেন মিস্টার তলাপাত্র। ওর পুলিশ চোখে অনুভব করলেন তিনি যখন কথাগুলো বলছিলেন, রিসেপশনের ওই তরুণী বড় অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে
রঙ্গলাল তলাপাত্রের দিকে তাকিয়েছিল। কথা শেষ হলে সে বলল, এবার আপনার নামটা বলুন। জগন্নাথ, না জগবন্ধু কর্মকার। টেনশনে নামটা প্রথমে প্রায় ভুলেই গিয়েছিলেন মিস্টার তলাপাত্র। বোধহয় লক্ষ্য করল না সুলেখা চৌধুরী। তার ঠোঁটের ফাঁকে ফুটে উঠল মৃদু হাসি। মিস্টার কর্মকার, আপনি লাকি। আমাদের একটাই ঘর খালি আছে, 7 নম্বর, আর সেটা আপনার জন্য। আপনি সোজা দোতলায় চলে যান, বাঁদিকের করিডোরে প্রথম ঘরটা। রেজিস্টারে কিছু লিখতে হবে না? এত রাতে দরকার নেই, আগামীকাল সকালে লিখলেই হবে। বলতে বলতে সেই ঘরের চাবিটা এগিয়ে দিল জগবন্ধু ওরফে রঙ্গলাল তলাপাত্রের দিকে। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন মিস্টার তলাপাত্র। হোটেলটা বেশ সাজানো গোছানো, পায়ের নিচে কার্পেট, নানা ধরনের কারুকার্য করা। এখন রাত হয়েছে বলেই বোধহয় সারা হোটেলে কোথাও বেশি পাওয়ারের আলো জ্বলছে না। 7 নম্বরটা খুঁজে পেতে মোটেই দেরি হলো না মিস্টার তলাপাত্রের। চাবি খুলে ভেতরে পা দিলেন। একটা মৃদু নীলাভ আলোয় ভরে রয়েছে ঘরটা। সিঙ্গল বেড, সামনেই ড্রেসিং টেবিল রয়েছে, পাশেই রয়েছে চেয়ার। হঠাৎ কেমন যেন চমকে উঠলেন রঙ্গলাল। ঘরের মধ্যে ও কে ওই লোকটা দাঁড়িয়ে? পরক্ষণে তার ভুল ভাঙল। আরে, ও তো রঙ্গলাল তলাপাত্রেরই প্রতিচ্ছবি ড্রেসিং টেবিলের আয়নায় পড়েছে। মেঘনাথের সাবধানবাণীটা তখনই তার মনে পড়ল। মেঘনাথ বলেছে তিনি যেন কোনোভাবেই ভয় না পান, তিনি যেন স্মরণে রাখেন এই অবস্থায় ভয়ই সব থেকে বড় শত্রু তার। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে হাতের খালি অ্যাটার্চিটা একদিকে ছুঁড়ে ফেলে জামা প্যান্ট না পাল্টেই বিছানায় লম্বা হলেন রঙ্গলাল। এখন শুধু প্রতীক্ষার পালা। যদিও এই প্রতীক্ষা কার এবং কিসের জন্যে তা তার সঠিক জানা নেই। তিনি শুধু এটুকুই জানেন, ডাক তার আসবেই। ভাবতে ভাবতে কোন সময় বোধহয় 2 চোখে তন্দ্রা নেমেছিল। ঘোরটা কেটে গেল ইন্টারকমের শব্দে। রিসিভারটা তুলে কানে দিয়ে অভ্যাস মতো নাক থেকে ফোঁড়ত শব্দ করে রঙ্গলাল বললেন, হ্যালো। ও পক্ষ থেকে কোনো সাড়া নেই। হ্যালো, কে বলছেন? আবার বললেন মিস্টার তলাপাত্র। ও পক্ষ সঙ্গে সঙ্গে লাইন কেটে দিল। এভাবে ফোন করার উদ্দেশ্য কি হতে পারে? জগবন্ধু সাধু খা জেগে আছেন কিনা এইটাই পরখ করে দেখা। আরও কিছুক্ষণ সময় কাটল, কোথাও কোনো শব্দ হলো না। সত্যি তার কাছে বড় অসহ্য এই নৈঃশব্দ। ঘরের দরজায় কে যেন সন্তর্পণে টোকা দিচ্ছে না। হাত ঘড়িতে সময় বলছে প্রায় রাত 1টা। এত রাতে? ঠিক এই সময় মেঘনাথ ভরদ্বাজের কথা বড় মনে পড়ল তার। মেঘনাথ বলেছিল, কোনো অবস্থাতেই ঘাবড়াবেন না মিস্টার তলাপাত্র। মনে রাখবেন আপনার সঙ্গে আছে আমার অক্ষয় কবচকুণ্ডল। বিছানা থেকে নামলেন মিস্টার তলাপাত্র। দরজাটা খুলে একটু ফাঁক করলেন। দরজার সামনে দাঁড়িয়ে হোটেল মাউন্ট স্টারের সেই সুন্দরী তরুণী রিসেপশনিস্ট সুলেখা চৌধুরী। সুলেখা চৌধুরী মিষ্টি হেসে বড় বিনীতভাবে বলল, মিস্টার সাধুখা, আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। কি ব্যাপার বলুন তো? রুম নাম্বার 13-এর মিস্টার গোপীকৃষ্ণন আপনার সঙ্গে একটু কথা বলতে চান। রুম নাম্বার 13? অজান্তেই একবার চমকে উঠলেন। তার মানে তার হিসেব মিলতে শুরু করেছে। এখন কি করবেন তিনি? রঙ্গলাল তলাপাত্র বললেন, মিস্টার গোপীকৃষ্ণন, এই নামে তো আমি কাউকে চিনি বলে মনে হচ্ছে না। আপনার মনে না থাকলেও ওর মনে আছে। আপনার সঙ্গে নাকি ওর কোথায় দেখা হয়েছিল। এ হোটেলে রঙ্গলালের পরিচয়ের মতো এ কথাগুলোও যে মিথ্যে তা বুঝতে অসুবিধে হলো না মিস্টার তলাপাত্রের। তার মানে মেঘনাথ যে শিকারের আশায় তাকে টোপ হিসেবে পাঠিয়েছে তার গন্ধ শেষমেশ পাওয়া যাচ্ছে। কিন্তু এখন আর পিছুবার কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা, রঙ্গলাল নিজেও এক অভিজ্ঞ পুলিশ অফিসার। চরম বিপদের মুখোমুখি তাকে হতেই হবে।
শেষ পর্যন্ত কপালে তার যাই থাকুক না কেন। মিস্টার সাধুকা, আসলে মিস্টার গোপীকৃষ্ণন গত কয়েকদিন যাবৎ এই হোটেলে রয়েছেন প্যারালিসিস রোগী। হোটেলে নতুন কোনো লোক এলেই নিজে ডেকে কথা বলতে চান, তাই বোধহয়। ঠিক আছে, চলো। শিকারি টোপ শিকারের থাবার নিচে ঘাড় পাতল। হ্যাঁ, 13 নম্বর ঘরই বটে। ঘরের সামনে এসে দাঁড়াতেই সুলেখা চৌধুরী পিছন থেকে বলল, যান, ভিতরে যান, মিস্টার গোপীকৃষ্ণন ভিতরেই আছেন। রঙ্গলাল তলাপাত্র কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবেই দরজাটা ঠেললেন। দরজা ভেজানোই ছিল। তিনি ভেতরে পা দিতেই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। ঘরে একটা মাত্র নাইট ল্যাম্প জ্বলছে। ঘরের মাঝখানে একটা শুধু খাট, কিন্তু কই, ঘরে তো কেউ নেই। এই ঘরে কোনোদিন কেউ থাকতে পারে বলেও মনে হয় না। আশেপাশে কেউ কি আছেন? কেউ নেই জেনেও স্বাভাবিক প্রবৃত্তি বসে রঙ্গলালের কণ্ঠ থেকে আওয়াজটা বেরিয়ে এলো, কিন্তু জবাব এলো না কিছুই। বুকের মধ্যে এবার একটা ভয় গুড় গুড় করে উঠল। এ কেমন অদ্ভুত জালে পড়লেন মিস্টার তলাপাত্র। শিকারীকে এই পর্যন্ত চোখেই দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত সত্যি কি রক্ষা পাবেন তিনি? এ কি, ঘরের মধ্যে এমন ধোঁয়ার কুণ্ডলি পাক খেয়ে উঠছে ঠিক কোথা থেকে? ধপ করে বসে পড়লেন সিঙ্গেল খাটটার উপর। মাথাটা তার ঝিমঝিম করে উঠল। চেতনা হারাবার আগে মিস্টার তলাপাত্রের মনে হলো তিনি তলিয়ে যাচ্ছেন কোথায় তিনি জানেন না। রঙ্গলালের যখন জ্ঞান ফিরল, মাথার ওপর তীব্র আলো জ্বলছে। উনি শুয়ে আছেন একটা ঘরের মধ্যে খাটের উপর। ওর হাত পা শক্ত করে বাঁধা, বুক পর্যন্ত চাদর ঢাকা। একটা তীব্র ঝাঁঝালো গন্ধ তার নাকে এলো। গন্ধটা সাধারণত কোনো হাসপাতালে ঢুকলে ভালো রকমই পাওয়া যায়, কিন্তু এই যে কোনো হাসপাতাল নয় তা তো বোঝাই যাচ্ছে। তাহলে এই কোথায় শুয়ে আছেন মিস্টার তলাপাত্র? ধীরে ধীরে তিনি মাথাটা ফেরালেন। মাথার কাছে নার্সের পোশাক পরে যে মহিলা দাঁড়িয়ে আছে তাকে চিনতে অসুবিধে হলো না। সুলেখা চৌধুরী, হোটেল মাউন্ট স্টারের তথাকথিত রিসেপশনিস্ট। ওদিকে দেওয়ালের একপাশে একজন পুরুষ পিছু ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। তার পরনে ডাক্তারি অ্যাপ্রন। যেন অজান্তেই রঙ্গলালের কণ্ঠ থেকে বেরিয়ে এলো, এটা কোন জায়গা? নার্সের পোশাক পরা সুলেখা চৌধুরী এবার আগের মতোই বড় মিষ্টি হেসে বলল, এটা হোটেলের বেসমেন্টের একটা অপারেশন রুম। অপারেশন? কার অপারেশন করবেন আপনারা? যদি বলি আপনার মিস্টার কর্মকার, আপনার শরীরের তরতাজা কিডনি দুটো আমাদের চাই। রঙ্গলালের গলা থেকে শুধু খাঁক করে একটা আওয়াজ বেরিয়ে এলো। ইতিমধ্যে সেই ডাক্তারি অ্যাপ্রন পরা ব্যক্তিটি সামনে এসে দাঁড়িয়েছে। শুধু তার দুটো চোখই দেখা যায়, সম্পূর্ণ মুখ ঢাকা। জুলেখা, এদিকে সব রেডি তো? হ্যাঁ ডক্টর খান। ওই তরুণীর আসল নাম জুলেখা, সুলেখা নয়। আর ডাক্তার খান কি আসলে ডাক্তার জাভেদ খান? এরই কথাকে ইন্সপেক্টর ইমতিয়াজ আলী বলছিলেন। এই পাহাড় এলাকায় বিদেশি সন্ত্রাসবাদী চক্রের মূল কিংপিন। ডক্টর, তাহলে আগে ওকে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করি, তারপর। ইয়েস, ডোন্ট লেট জুলেখা। এই কাজ তোমরা করতে পারো না। না 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 না, এই কাজ তোমরা করতে পারো না। হ্যাঁ পারি, আমরা সব পারি। তোমাদের হিন্দুস্তানকে আমরা দোজত বানিয়ে দেব। বলতে বলতে ডাক্তার জাভেদ খানের দু চোখে ক্রূর হিংস্র দৃষ্টি ফুটে উঠল। তোমরা কাপুরুষ, সরাসরি লড়াইয়ে জিততে পারো না, তাই এবার পারবো। ये প্রক্সি ওয়ারে আমরাই জিতবো।
लेकिन हम लोगों का रुपया चाहिए, बहुत रुपया। तुम्हारा देश की आदमी लोगों को खरीद करने पड़ेगा। তাই বুঝি এখানে ঘাঁটি গেড়ে কিডনি কেটে বেচার ঘাঁটি গেড়েছো? রঙ্গলালের কথাটা শেষ হবার আগেই হেসে ওঠে ডাক্তার জাভেদ খান। বড় নিষ্ঠুর বিষাক্ত তার হাসি। তারপর সুলেখা ওরফে জুলেখার দিকে তাকিয়ে বলে, জলদি অ্যানাস্থেসিয়া চেপে ধর ওর মুখে, বাধা দেবার চেষ্টা করে লাভ নেই। ওই অবস্থার মধ্যেও সাধ্যমতো বাধা দেবার চেষ্টা করতে থাকেন মিস্টার রঙ্গুলাল, আর তারই ফলে মুখ থেকে খুলে আসে দাঁড়ি আর খসে পড়ে মাথার উইক। সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে ওঠে ডাক্তার জাভেদ খান। বড় উত্তেজিতভাবে বলে, এ কি? এ আদমিকে তো আমি চিনি, এ পুলিশের লোক, ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র। আর সেই সময় ঘটে গেল চরম নাটকীয় একটা ঘটনা। দূরে কোথায় যেন হুইসেল বেজে উঠল। তারপরই ঘরের কাঁচের জানলাটা ভেঙে হুড়মুড় করে লাফিয়ে পড়ল একজন, তার হাতে উদ্যত রিভলভার। কেউ এতটুকু নড়লেও গুলি করে মারব। ডক্টর জাভেদ খান ওরফে অশোক পটেল, তোমার খেলা শেষ। আগন্তুক আর কেউই নয়, রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজ। আর পিছন পিছন ততক্ষণে ইন্সপেক্টর ইমতিয়াজ আলীও তার স্পেশাল প্রোটেকশন ফোর্স নিয়ে ঢুকে পড়েছেন। নমস্কার, আমি অর্ণব সেন বলছি। আমি রহস্যভেদী মেঘনাদের বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট অর্ণব সেন। আপনারা বোধহয় সবাই আমায় চেনেন। মেঘনাদের প্রায় প্রতিটি রহস্যভেদের কর্মকাণ্ডে আমিও সঙ্গে থাকি। দুর্ভাগ্যক্রমে এবার আমার কিছু ব্যক্তিগত কারণে এই ব্যতিক্রমটা হয়েছে। এই কেসে আমার জায়গা নিয়েছেন আমার রঙ্গদা অর্থাৎ ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র। কেসটা খুব ইন্টারেস্টিং ছিল, কি বলেন? তবে কেসটা সমাধান হবার পর মেঘনাদ এই কেসের পুঙ্খানুপুঙ্খ বিবরণী আমায় জানায়। আমি তা এতক্ষণ আমার প্রিয় পাঠকদের কাছে পরিবেশন করলাম। স্বীকার করতেই হবে, যেভাবে সাহসিকতা আর বুদ্ধির জোরে মেঘনাদ দার্জিলিং পাহাড়ে এক বিদেশি জঙ্গি ঘাঁটি ধ্বংস করল, তার তুলনা নেই। অবশ্য এর আগেও মেঘনাদ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সিক্রেট অপারেশনে সাহায্য করেছে। তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কিসে জানেন? আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কেসে ইন্সপেক্টর রঙ্গলালের ভূমিকায়। আমার অনুপস্থিতিতেও মেঘনাদের উপযুক্ত সহকারীর ভূমিকা তিনি মোক্ষমভাবে পালন করেছেন। আর যেভাবে উনি নিজের জীবন বাজি রেখে মেঘনাদের কথায় বিদেশি চক্রের ঘাঁটিতে নিজেকে তাদের টোপ বানিয়ে ঢুকেছেন, তার তো তুলনাই নেই। আমিও বোধহয় এতটা সাহস করতে পারতাম না, জানেন। শুনেছি ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে এবছর বিশেষ পুলিশ পদকে সম্মানিত করা হবে। সত্যি যদি তাই হয়, আমার অগ্রিম অভিনন্দন জানানো রইল। আজ আসি তাহলে। জয় হিন্দ। শেষ হলো আজকের গল্প অপারেশন হিল টপ, নারেটেড বাই শুভঙ্কর, মেঘনাদ শুভদীপ, রঙ্গলাল তলাপাত্র, সৌরভ সাহা, ইমতিয়াজের চরিত্রে পার্থ, পদমের চরিত্রে অতনু, পদমের স্ত্রী দিতিপ্রিয়া, অশোক আর জে সৌমিক, সুলেখা, শ্রাবস্তি, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল, স্ক্রিপ্টেড বাই দুর্বা গোস্বামী, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।